স্বাগত নিউজ 24 সকালের সংবাদে, সাথে আছি রাশেদ ইমাম। শুরুতেই মার্কিন নির্বাচন প্রসঙ্গ। এখনো প্রকাশ হয়নি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল, তবে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। জয়ের জন্য নির্ধারিত 270 ইলেকট্রাল ভোটের মধ্যে এখন পর্যন্ত বাইডেন পেয়েছেন 264টি ভোট, অন্যদিকে ট্রাম্প পেয়েছেন 214টি। ব্যাটলগ্রাউন্ড রাজ্য মিশিগানের 16টি ইলেকট্রাল ভোট এরই মধ্যে জিতে নিয়েছেন বাইডেন। এখন এগিয়ে থাকা আর এক ব্যাটলগ্রাউন্ড নেভাডায় 6টি ইলেকট্রাল ভোট পেলেই চূড়ান্ত বিজয় পাবেন তিনি। নেভাডায় বর্তমানে ট্রাম্পের চেয়ে মাত্র 0.6% ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই রাজ্যটির জয় পরাজয়ের উপরেই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তার অনেকটাই নির্ভর করছে। তবে চূড়ান্ত ফল প্রকাশ না হলেও এরই মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী। তিনি বলেন তার জয় অনেকটাই সুনিশ্চিত। এই জয় হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে ভোটে কারচুপির অভিযোগ তুলে নিজেকে জয়ী দাবি করেছেন ট্রাম্পও। এরই মধ্যে পেনসিলভেনিয়া, উইসকনসিন ও মিশিগানের ভোট গণনায় আপত্তি তুলে আদালতের শরণাপন্ন হওয়ার কথা জানিয়েছে তার দল। দর্শক, যুক্তরাষ্ট্র নির্বাচনের সবশেষ খবর জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা রহমান, স্বাগত আপনাকে। সুলতানা রহমান, চরম নাটকীয়তার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচন। সুইং স্টেটগুলোয় ফলাফলের দিকে তাকিয়ে দুই প্রার্থী কে হচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, সবশেষ কি তথ্য রয়েছে দর্শকদের জানাবেন। একেবারে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা। আসলে সারা দেশের মানুষ 333 মিলিয়ন আমেরিকান এখন অপেক্ষা করছেন কে হচ্ছেন প্রেসিডেন্ট। যদি এই কে হচ্ছেন প্রেসিডেন্ট এটি মোটামুটি এখন নিশ্চিত বলা যায় না এখনো, কিন্তু যেভাবে করে গতি প্রকৃতি ভোটের গণনা এগুচ্ছে তাতে করে জো বাইডেনের সম্ভাবনা এখন 90 ভাগ বলতে পারেন। কারণ তিনি এরই মধ্যে আমি আপনাদেরকে বারবার আগেও জানিয়েছিলাম যে অ্যারিজোনা যদি পান, এবং এখন শুধু বাকি আছে তার মাত্র 6টি ইলেকট্রাল ভোট, যেটি তিনি নেভাদা থেকে পেতে পারেন। এখানে তিনি এগিয়ে রয়েছেন, তবে খুবই হাড্ডাহাড্ডি লড়াই, মাত্র 2-1 হাজার ভোটের ব্যবধান রয়েছে। এবং যেই ভোট গণনা চলছে তাতে বলা মুশকিল যে একেবারে শতভাগ নিশ্চিত করে বলা মুশকিল যে নেভাদা জো বাইডেনই পাবেন। তবে এখানকার মেজর যেই শহরগুলো সেগুলি সবই জো বাইডেন পেয়েছেন। এখন ছোট্ট ছোট্ট যে কাউন্টিগুলো রয়েছে সেগুলোর গণনা চলছে। ফলে নেভাদা ধরেই নেওয়া হচ্ছে যে প্রজেকশন গুলো আসছে তাতে করে আসলে জো বাইডেনের পক্ষে যাচ্ছে। এদিকে আরেকটি বড় খবর, আমি আপনাদেরকে আরেকটি প্রজেকশন দেখিয়েছিলাম এর আগে, যে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভেনিয়া, এই তিনটি যদি ডোনাল্ড ট্রাম্প জিতেও যান, শুধুমাত্র নেভাদা দিয়ে এখন জো বাইডেন জিতে যেতে পারছেন। এই তিনটি গণনার আসলে দরকারও হবে না, কারণ নেভাদা পেলে জো বাইডেন 270 পেয়ে যাচ্ছেন। কিন্তু খুব ইন্টারেস্টিংলি জর্জিয়াতে ডোনাল্ড ট্রাম্প বেশ বড় ব্যবধানে এগিয়েছিলেন। এখন সেখানে ভোট গণনা যতই কমে আসছে ততই ব্যবধান কমে গেছে, এখন 1%-এরও কম ব্যবধান জর্জিয়াতে। ফলে এখানে ডোনাল্ড জো বাইডেনের জন্য আরেকটু সম্ভাবনা দেখা দিচ্ছে। জর্জিয়াতে আপনার ইলেকট্রাল ভোট আছে, আমি এখন দেখতে পাচ্ছি না। ফলে জর্জিয়া একটা নতুন দুয়ার উন্মোচিত হচ্ছে জো বাইডেনের জন্য। নর্থ ক্যারোলাইনা ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত জিতবেন, কারণ তিনি 2 পয়েন্টের বেশি ব্যবধানে লিড করছেন। পেনসিলভেনিয়া নিয়ে যত এখন নাটকীয়তা, কারণ যেই ভোট মেইল ইন ব্যালট, যারা ডাকযোগে ভোট দিয়েছেন তাদের আসলে বলা যেতে পারে 90 ভাগই ডেমোক্র্যাট, এবং সেই গণনাগুলো আগামী 6 নভেম্বর পর্যন্ত চলবে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে লসুট করেছেন পেনসিলভেনিয়াতে এবং মিশিগানে, কারণ মিশিগানে আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনের মধ্যে যে ব্যবধান সেটি সামান্য ব্যবধান। 10,000 ভোটের কম ভোট হলে, কম ভোটে কেউ জয়ী বা পরাজিত হলে তখন ওটি পুনর্গণনার জন্য আবেদন করা যেতে পারে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার আইনজীবীরা লসুটে বলেছেন এগুলি সব জালিয়াতির ভোট হয়েছে, এই বলে তারা একটি লসুট করেছেন। অন্যদিকে পেনসিলভেনিয়াতেও একই রকম ফ্রড অভিযোগ এনে
তারা এই লসুটটি করেছেন। এমনকি নেভাদাতেও যেহেতু খুব সামান্য ব্যবধানে জো বাইডেন এগিয়ে আছেন, নেভাদাতেও আসলে একটি মামলার প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা। এরকম একটি অবস্থায় ফলাফল পেতে নিঃসন্দেহে দেরি হবে। 6 নভেম্বর পর্যন্ত তো অবশ্যই আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে, কারণ পেনসিলভেনিয়াতে 6 নভেম্বর পর্যন্ত ডাকযোগে ভোটের গণনা চলবে। প্রেসিডেন্ট তিনি আবেদন জানিয়েছেন যে যাতে করে ভোট গণনা এখন বন্ধ করে দেওয়া হয়, কিন্তু কিছুক্ষণ আগে মিশিগানের গভর্নর এবং সেক্রেটারি অফ স্টেট দুজনই ব্রিফিং করেছেন। তারা জানিয়ে দিয়েছেন যে এটি মানুষের নাগরিক অধিকার, প্রত্যেকটি ভোট গণনা করা হবে। এরকম একটি অবস্থায় আপনি বলতে পারেন সারা দেশে একটা টানটান উত্তেজনা, মানুষ এখন উদ্গ্রীব আসলে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। কিন্তু এখানে আরো বেশ কিছু জটিলতা দেখা দিবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশিগানে যে লসুটটি করেছেন সেখানে 11টি আপনার ইলেকট্রাল ভোট রয়েছে। জো বাইডেন যদি নেভাদা সহ 270টি পান, মিশিগানে যেহেতু ফাইল করেছেন, ফলে নির্বাচনের ফলাফলটি কিন্তু ঝুলে যাবে, কারণ মিশিগানে তিনি এর মধ্যে ফাইল করেছেন, নেভাদাতে। সুলতানা রহমান, একটি বিষয় জানার ছিল যে এই মুহূর্তে মার্কিন গণমাধ্যম কি বলছে এবং সেখানকার নাগরিকরা আসলে নির্বাচন সম্পর্কে কি কি চিন্তা করছেন, তাদের বক্তব্য কেমন? দেখুন, এখানে গণমাধ্যমের প্রজেকশন অনুযায়ী গতকাল নির্বাচনের দিনটিতে আমি যদি বলি, আমি সবগুলো গণমাধ্যম আসলে ফলো করার চেষ্টা করি, সবাই খুব স্লো গতিতে এগুচ্ছিলেন। এবং তার একটি বড় কারণও আছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় ফেক মিডিয়া বলে গণমাধ্যমকে একটু চাপের মুখে রাখেন। ফলে এবং 2016 সালে কোনো টেলিভিশন চ্যানেলে এখানে হিলারি ক্লিন্টনকে কংগ্রেচুলেট করে পর্যন্ত তারা বিভিন্ন সংবাদও প্রচার করেছিল, কিন্তু পরবর্তীতে ফলাফল আসার পরে দেখা গেল যে আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন। ফলে ওই শিক্ষা থেকে তারা এবার খুব ধীর গতিতে প্রত্যেকটি গণমাধ্যম, বরং আপনি বলতে পারেন যে ফক্স নিউজ, যেটি রিপাবলিকান থিঙ্ক ট্যাঙ্ক, তারা অনেকখানি সবার চেয়ে এগিয়ে রয়েছেন প্রচারের দিক থেকে। তারা ধরেন অ্যারিজোনা যখন আমরা দুপুর বেলায় পেয়েছি জো বাইডেন বিজয়ী, তারা সকালবেলাতেই জানিয়ে দিয়েছেন যে জো বাইডেন বিজয়ী। ফলে তারা ফলাফল দিক থেকে ফক্স নিউজ অনেক এগিয়ে ছিল, কিন্তু অন্যান্য টেলিভিশন চ্যানেল খুব ধীর গতিতে এগোচ্ছে। সবাই এখন আসলে প্রেসিডেন্ট আদালতে গেলে পরে কি হতে পারে সেই বিশ্লেষণগুলো করছেন। এবং মাফ করবেন, আরেকটি বড় সমস্যা যেটি হতে পারে, পেনসিলভেনিয়া এবং মিশিগান এই দুটি স্টেটের গভর্নর কিন্তু ডেমোক্র্যাট গভর্নর। এখানকার যেই অ্যাটর্নি জেনারেল তারাও ডেমোক্র্যাট। ফলে তাদের এই মামলাগুলো সুপ্রিম কোর্ট পর্যন্ত নিতে হলে গভর্নর এবং অ্যাটর্নি জেনারেলের একটি ভূমিকা রয়েছে। সেটি কতখানি পারবে সেটি নিয়ে যেমন একটি বিশ্লেষণ হচ্ছে। আবার যদি সত্যি ধরেন নেভাদাতে কিন্তু গভর্নর রিপাবলিকান গভর্নর, এবং সুপ্রিম কোর্টে এই মুহূর্তে একটা ভারসাম্যহীন অবস্থা রয়েছে, সেখানে 6 জন রিপাবলিকান বিচারপতি, 3 জন ডেমোক্র্যাট বিচারপতি। ফলে যদি বিষয়টি আদালতে গড়ায়, বিচারপতিরা যদি তাদের বিবেক সম্মতভাবে বাস্তবতার ভিত্তিতে রায় না দেন, তাহলে কি হবে, এটি নিয়ে একটা উদ্বেগ রয়েছে। তবে আমেরিকার বিচার কাঠামোর উপর মানুষের আস্থা ভরসা অনেক বেশি, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সুপ্রিম কোর্টে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তিনি অনেক কিছু কিন্তু বাস্তবায়ন করতে পারেননি শুধুমাত্র এখানকার সুপ্রিম কোর্টের কারণে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের এখানে আসা বন্ধ করতে চেয়েছিলেন, মোটামুটি সব চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেটি ঠেকিয়ে দিয়েছে। তিনি এদেশের অনেক সাংবিধানিক অধিকার পর্যন্ত সেটি বদলে দিতে চেয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু সেটি করেনি। রক্ষণশীল হওয়া সত্ত্বেও বিচারপতিরা বাস্তবতার ভিত্তিতে নিজের বিবেক দিয়ে পরিচালিত হয়ে আসলে সিদ্ধান্তটি নেন। ফলে এখানকার বিচার কাঠামোর উপর মানুষের অনেক আস্থা। যদিও রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ, প্রধান বিচারপতির একটি ভোট যদি তিনি এই মামলার প্রেক্ষিতে তিনি নিরপেক্ষভাবে দেন প্রধান বিচারপতি, তাহলে আসলে বদলে যাবে। ফলে বিচার কাঠামোর উপর যেই মানুষের ভরসা, এটি এখন শেষ একটি মানুষের ভরসা হবে এই নির্বাচনকে কেন্দ্র করে। যদি এর ব্যতিক্রম হয়, সেটি হবে খুবই কলঙ্কজনক। আরেকটি বিষয় একটু বলে রাখি, আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেনেট মেজরিটি লিডার মিচ ম্যাককনেল তিনি কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করেছেন। তিনি সেখানে বলেছেন যে নিজেকে জয়ী ঘোষণা করা আর ফলাফল মেনে নেয়া দুটি এক কথা নয়। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে ইঙ্গিত দিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল নিজেকে যে বিজয়ী ঘোষণা করেছেন, সেটি আসলে অন্য রিপাবলিকানরা যে মানবে না। দেশের শাসন কাঠামো, বিচার ব্যবস্থা, জনগণের রায়ের উপর যে রিপাবলিকানরা ভরসা রাখে, সেই ইঙ্গিতটি তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দিয়েছেন।
জি, সুলতানুর রহমান, অসংখ্য ধন্যবাদ আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী সুলতানুর রহমান নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্র নির্বাচনের সবশেষ খবর এবং সেই সাথে এর পাশাপাশি অন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল সেই সম্পর্কে। চূড়ান্ত ফলাফলের খুব কাছাকাছি এসে যেন থমকে গেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জয় পরাজয় নির্ধারকের কাঁটা, যে কারণে ট্রাম্প বাইডেন কারো জয়ের তরী অল্পের জন্য তীরে ভেড়ানো যাচ্ছে না। স্পষ্ট হচ্ছে না কে হচ্ছেন ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট। তাই এ নিয়ে তৈরি হয়েছে আইনি লড়াইয়ের সম্ভাবনাও। সেখানে রিপাবলিকান ও ডেমোক্রেটিক দুই দলের আইনজীবীরা তৈরি বলে জানা গেছে। আসমাতুল ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনায় চলছে টান টান উত্তেজনা। কারণ এখন পর্যন্ত ফলাফলের যে পরিসংখ্যান, তাতে কে জিতবে তা নিয়েও কোনো ভবিষ্যৎবাণী করা কঠিন হয়ে পড়েছে। ভোট শতাংশের বিচারে ধারণা করা হয়েছিল ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকবেন। তবে দেশজুড়ে ভোট শতাংশে অনেক এগিয়ে থাকার চেয়ে বরং কম ব্যবধানে এক একটি রাজ্য জয় করে ইলেকটোরাল ভোটের সংখ্যাটা বড় করাই মার্কিন নির্বাচনে বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য ফলাফল প্রকাশে বাকি কয়েকটি সুইং স্টেটগুলোর দিকেই নজর সবার। এইসব অঙ্গরাজ্যে ফলাফল প্রকাশ আরও কয়েকদিন পর্যন্ত গড়াতে পারে, কারণ মেইল বা ডাকযোগে আসা ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে। সময় লাগলেও নির্বাচনী ফল কেমন হবে তা নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। যেই জিতুক, জয়ের ব্যবধান যে খুব বেশি হবে না তা আঁচ করা যাচ্ছে সহজেই। ফলাফলের পার্থক্য যদি নগণ্য বা এক হয়ে যায়, তাতেও অবাক হবার কিছু থাকবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। আর তাহলে কাকে কিভাবে জয়ী ঘোষণা করা হবে সে বিষয়টিও চলে আসছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট যদি কোনো প্রার্থী না পায়, তাহলে সংবিধানের দ্বাদশ সংশোধনী অনুযায়ী হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট নির্বাচন করবে, আর ভাইস প্রেসিডেন্ট বাছাই করবে পার্লামেন্টের উচ্চ কক্ষ বা সিনেট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১৮২৪ সালে একবার এককভাবে ২৭০টি ইলেকটোরাল ভোট পেতে ব্যর্থ হয়েছিলেন প্রার্থীরা। সে সময় ইলেকটোরাল ভোটগুলো ৪ জন প্রার্থীর মধ্যে ভাগ হয়ে গেছিল। তবে উভয় দলই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন। এরই মধ্যে রিপাবলিকান ও ডেমোক্রেটিক দল বেশ কয়েকজন আইনজীবী ঠিক করে রেখেছেন। স্ট্যানফোর্ড MIT হেলদি ইলেকশন প্রজেক্টের তথ্য বলছে, এরই মধ্যে নির্বাচন বিষয়ে কয়েকশোটি মামলা দায়ের করা হয়েছে, আর এগুলো করা হয়েছে রিপাবলিকান ও ডেমোক্রেট দু দলের পক্ষ থেকেই। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ইলেকটোরাল ও পপুলার ভোটে এখন পর্যন্ত এগিয়ে আছেন জো বাইডেন। তবে পপুলার ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পরাজয় নির্ধারণ করে না। প্রার্থীরা বরং ইলেকটোরাল কলেজে বেশি ভোট পাওয়ার দিকেই তাকিয়ে থাকেন। পপুলার ভোট ও ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্প পিছিয়ে থাকলেও সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলোর বিবেচনায় ট্রাম্প আসলে এগিয়ে আছেন। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। জনগণের প্রত্যক্ষ ভোটে বা পপুলার ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন না, বরং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ইলেকটোরাল কলেজ নামে পরিচিত একদল কর্মকর্তার পরোক্ষ ভোটে। ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিন্টন ৩০ লাখ পপুলার ভোট বেশি পেয়েও ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরেছিলেন। মার্কিন বার্তা সংস্থা এপির আভাস অনুযায়ী এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন বাইডেন। এছাড়া পপুলার ভোটেও বাইডেন এগিয়ে আছেন। জো বাইডেন এখন পর্যন্ত ৫০% ভোট পেয়েছেন, যেখানে ট্রাম্প পেয়েছেন ৪৮.৪%। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ৬টি রাজ্য হল ক্যালিফোর্নিয়া, টেক্সাস, নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ইলিনয় এবং পেনসিলভেনিয়া। ইলেকটোরাল কলেজে মোট ভোটের সংখ্যা ৫৩৮টির মধ্যে এই ৬ রাজ্যেই রয়েছে ১৯১টি। সবচেয়ে বেশি ইলেকটোরাল কলেজ সদস্য সংখ্যা ৫৫টি রয়েছে ক্যালিফোর্নিয়া রাজ্যে। এই রাজ্যে বাইডেন জয়ী হয়েছেন এবং পপুলার ভোটেও এগিয়ে আছেন। বাইডেন পেয়েছেন ৬৫% ভোট এবং ট্রাম্প পেয়েছেন ৩৩% ভোট। টেক্সাস রাজ্যে ৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন ট্রাম্প এবং পপুলার ভোট বাইডেনের চেয়ে বেশি পেয়েছেন। মোট ভোটারের ৫২% ভোট পেয়েছেন ট্রাম্প। ২৯টি ইলেকটোরাল কলেজ সদস্য নিয়ে গঠিত নিউ ইয়র্ক, এই রাজ্যে বাইডেন জয়ী হয়েছেন এবং পপুলার ভোটও বেশি পেয়েছেন। এখানে ৫৮% ভোট পেয়েছেন বাইডেন। আরেক বড় রাজ্য ফ্লোরিডায়
জয়ী হয়েছেন ট্রাম্প এবং পপুলার ভোট বাইডেনের চেয়ে বেশি পেয়েছেন। 51% ভোট পেয়েছেন ট্রাম্প। 20টি ইলেকটোরাল কলেজ সদস্য নিয়ে গঠিত ইলিয়ন রাজ্যে জয়ী হয়েছেন বাইডেন এবং পপুলার ভোটও বেশি পেয়েছেন। এই রাজ্যে 56% ভোট পেয়েছেন বাইডেন। 20টি ইলেকটোরাল কলেজ সদস্য নিয়ে গঠিত আরেক বড় রাজ্য পেনসিলভেনিয়ার ফলাফল এখনো চূড়ান্ত হয়নি, তবে এই রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প। ইলেকটোরাল কলেজে মোট ভোটের সংখ্যা 538টি। হোয়াইট হাউসের দৌড়ে বিজয়ী হতে হলে প্রার্থীকে এর মধ্যে 270টি ভোট পেতে হবে। হাসান পারভেজ, নিউজ 24। 3 নভেম্বরের নির্বাচনে শুধু প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টই নির্বাচিত হচ্ছেন না, তাদের সাথে ব্যালটে অঙ্গরাজ্যগুলোর বিভিন্ন পদে লড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত 4 প্রতিনিধি। এরই মধ্যে জয় পেয়েছেন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য থেকে আবুল বি খান ও জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান। এছাড়া পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের অডিটর জেনারেল পদপ্রার্থী ডক্টর নীনা আহমেদও জয়ের পথে রয়েছেন বলে জানা গেছে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। যুক্তরাষ্ট্রের 59তম নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত 4 প্রতিনিধি ও প্রতিদ্বন্দ্বিতাও করছেন। এর মধ্যে নিউ হ্যাম্পশায়ারের অঙ্গরাজ থেকে বিপুল ভোটের ব্যবধানে হাউস অব রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত হয়েছেন আবুল বি খান। এ নিয়ে টানা 4 বার নির্বাচিত হলেন পিরোজপুরের সন্তান এই রিপাবলিকান নেতা। ব্যাটলগ্রাউন্ড স্টেটগুলো নিয়ে আমরা অপেক্ষা করছি, দেখছি এক একটা কাউন্টের সময় এক একটা পার্সেন্টেজে এক একজন উপরে আছেন আর একজন নিচে আছেন। এখনো কোনো কিছুই বলা যাচ্ছে না, আমি বলতে পারবো না বা কেউ বলতে পারবো না যে কে জিতবে। এখনো কোনো কিছুই বলা উচিত না বা বলা যাবে না। দ্বিতীয় মেয়াদের জন্য জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে ডিস্ট্রিক্ট 5 বিজয়ী হলেন বাংলাদেশি শেখ রহমান। মঙ্গলবার সন্ধ্যার পর তাকে বিজয়ী ঘোষণা করেছে জর্জিয়া নির্বাচন বোর্ড। ডেমোক্র্যাট এই নেতার বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করতে হবে তাকে। কিশোরগঞ্জের সন্তানের এই বিজয়ে উৎফুল্ল প্রবাসীরা। আমি যে কাউন্টিতে এখানেও এজ অফ গত 1 ঘন্টা আগে পর্যন্ত 80,000 ভোট আমাদের কম্পিউটারে যেটা অ্যাডভান্স মেলিং বোর্ড ছিল আসছে, ওটাকে এরর আসছে। সো কালকে সকালে আবার এই ভোটগুলি কাউন্ট হবে। সো ইটস হিউজ। আমি অপটিমিস্টিক যে জর্জিয়াতে এখনো বাইডেনের জেতার সম্ভাবনা খুবই বেশি। এছাড়া আরো 2 জনের মধ্যে পেনসিলভেনিয়া স্টেটের অডিটর জেনারেল পদের জন্য লড়ছেন ডেমোক্র্যাট নেতা ডক্টর নীনা আহমেদ। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ছিলেন। তিনিও জয়ের পথে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম সূত্রগুলো। তবে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডোনা ইমাম টেক্সাসের অস্টিন থেকে গঠিত কংগ্রেসিয়াল ডিস্ট্রিক্ট 31 থেকে প্রার্থী হিসেবে দাঁড়ালেও এবারের নির্বাচনে হেরে গেছেন তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। নিউজ 24 সকালের সংবাদের সময় হলো বিরতির। আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। আবারও মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। প্রেসিডেন্ট বদল হলে পাল্টে যাবে পররাষ্ট্রনীতির অনেক কিছুই, আর সে কারণেই মার্কিন শত্রু মিত্র সব দেশেরই এই বিষয়ে আগ্রহের কোনো শেষ নেই। এরই মধ্যে এই নির্বাচন পদ্ধতিকে বিদ্রূপ করেছে চীন। ভোটের ফলাফল শেষ পর্যন্ত বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এদিকে ইরান বলছে মার্কিন নির্বাচনের ফলাফল তেহরানের নীতিতে কোনো প্রভাব ফেলবে না। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। গেল 4 বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে অনেক পরিবর্তনই এসেছে মার্কিন পররাষ্ট্রনীতিতে। একের পর এক সিদ্ধান্ত বদলের ফলে বহু দেশের সঙ্গেই তাদের পাল্টে গেছে সম্পর্কের ধরন। ইউরোপের অনেক দেশেই তেমন জনপ্রিয় নন ট্রাম্প। তার শাসনামলে ফাটল ধরেছে জার্মানি যুক্তরাষ্ট্রের সম্পর্কে, ফলে অনেক জার্মানদেরই এবার পছন্দের প্রার্থী জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের কারণে মারাত্মক বাণিজ্য যুদ্ধে জড়িয়েছে চীন যুক্তরাষ্ট্র। এই নির্বাচনের পর কোন দিকে মোড় নেয় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সেদিকেও নজর সবার। এরই মধ্যে মার্কিন নির্বাচন নিয়ে বিদ্রূপ করেছে চীনা গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের মারাত্মক সমস্যা রয়েছে বলেই জানিয়েছে তারা।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানিয়েছেন, এই নির্বাচনের ফলে কোনো ধরনের পরিবর্তন আসবে না তাদের নীতিতে। রুশ মিডিয়ায় বলা হয়েছে, নির্বাচনী ফলাফল বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিতে পারে যুক্তরাষ্ট্রকে। অস্ট্রেলিয়ার অনেক নাগরিকরাই মার্কিন নির্বাচনকে অনেকটাই খেলার ম্যাচের মতোই উপভোগ করেছেন। আর এই ফলাফলের কারণে চীন ও যুক্তরাষ্ট্রের সাথে নিজেদের সম্পর্ক কোন দিকে যাবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাইওয়ান। নিবির আমিন, নিউজ 24। চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দ্বন্দ্বের প্রভাব দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কিভাবে পড়তে পারে? এক্ষেত্রে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে তার প্রভাব কেমন হবে? শিক্ষাবিদ, রাজনীতি বিশ্লেষক তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আবারও নির্বাচিত হলে বাণিজ্য দ্বন্দ্ব বাড়ার পাশাপাশি অভিবাসীদের জন্য তা হবে আশঙ্কার। তবে বাইডেন ক্ষমতা এলেও বড় চ্যালেঞ্জ হবে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান নিশ্চিত করা। অফিসে এসছেন তখন কিন্তু আমাদের ইকোনমি অলরেডি ইন এ রাইজিং ডিরেকশনে যাচ্ছে, তো সেখান থেকে আনএমপ্লয়মেন্ট রেট তখন একটু একটু করে কমছে। আর যেটা ট্রাম্প বরাবর প্রজেকশন করার চেষ্টা করেন যে স্টক মার্কেট দিয়ে পুরো ইকোনমিটাকে দেখাতে চান, which is not the real picture of the total 30% উনি জিডিপি গ্রোথ দেখাচ্ছেন। ট্রাম্প যদি আবার পুনর্নির্বাচিত হন তাহলে অভিবাসীদের জীবনে আরো নতুন নতুন সংকট নেমে আসবে। প্রত্যক্ষভাবে যে পরিবর্তনগুলো হবে, সেই যে সংকটগুলো নেমে আসবে, সেটা কতগুলো জিনিস অলরেডি শুরু হয়ে গেছে। যেমন তিনি ভিসার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছেন। এই ট্রেড ওয়ারের ফলে আপনার জিনিসপত্রের দাম কিছুটা বেড়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি সেটা। তো আপনার বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে চায়নার সাথে আমরা মনে করি যে একটা সুসম্পর্ক সৃষ্টি হবে, এবং হচ্ছে যে ট্রেড ওয়ার এবং টেরিফ যেটা চলছে সেটা আপনার শিথিল হবে। কিন্তু বাইডেন আমি মনে করি এক্ষেত্রে ধীরে চলো নীতি অবলম্বন করবেন। আমেরিকা যেটা দিচ্ছে সেটা ইন্টেলেকচুয়াল কানেকশন, এবং চায়না যেটা দিচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং যে অবজেক্ট গুলো আমরা তৈরি করতেছি তাদের সেখান থেকে যে সাপোর্টটা আসছে। সো এখানে বাংলাদেশকে খুব শান্তভাবে এটাকে ট্যাকল দিতে হবে, পলিটিক্যালি ফেস করতে হবে। এবারে অন্যান্য প্রসঙ্গ। ব্রিটেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভির। লন্ডনে এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সেখানে নবনিযুক্ত ভারতের হাই কমিশনার গায়ত্রী কুমার। স্থানীয় সময় বুধবার সকালে সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশের শিল্প বাণিজ্যের বিকাশে বসুন্ধরা গ্রুপের প্রশংসা করেন ভারতের পররাষ্ট্র সচিব। এ সময় তিনি ভারত বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক আরও বৃদ্ধির পক্ষে অভিমত ব্যক্ত করেন। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে আগামীতে আরও ইতিবাচক অধ্যায় তৈরি হবে। রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকায় বৈদ্যুতিক নকল তারের কারখানায় অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিআরবি কেবল সহ নামকরা বিভিন্ন কোম্পানির নকল বৈদ্যুতিক কেবল তৈরি করে আসছিল কারখানাটি। অভিযানে ৪২ লাখ টাকা জরিমানা ও ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সরওয়ার আলম। অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম বলেন, কারখানাটি প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে নকল বৈদ্যুতিক কেবল তৈরি করত। তাদের এক শ্রেণীর ক্রেতা রয়েছে যারা বাজারে নকল তারটি ছড়িয়ে দিত। মূলত অধিক মুনাফা অর্জনের জন্যই তারা এই প্রতারণায় অংশ নেয়। পাওয়ার কেবল যেগুলো রয়েছে, যেগুলো হেভি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, সেই সমস্ত তারগুলি তারা এখানে নকল করে, যেগুলো রয়েছে যেগুলো হেভি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, সেই সমস্ত তারগুলি তারা এখানে নকল করে এই নবাবপুর সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা সরবরাহ করছে। এবং এই ধরনের নকল বৈদ্যুতিক তার ব্যবহার করার কারণেই কিন্তু আসলে বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটছে। এতে করে মানুষের জীবন এবং সম্পত্তি কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা এই ধরনের অপরাধকে বন্ধ করতে চাই, মানুষের জীবন এবং সম্পত্তি নিরাপত্তার স্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি পরিত্যক্ত স্টোর রুমে ফেলে রাখা হয়েছে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ। প্রায় ৪৩ বছর ধরে কক্ষটিতে অ্যাসিড ও রি-এজেন্ট সহ বিপজ্জনক দাহ্য পদার্থ পড়ে থাকলেও অপসারণের কোনো উদ্যোগ নেয়নি কলেজ কর্তৃপক্ষ। হাসপাতালের মতো স্পর্শকাতর এলাকায় রাসায়নিকের মতো মজুদকে জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
1957 সালে দোতলা একটি ভবনে ফার্মাকোলজি সহ কয়েকটি বিভাগ নিয়ে যাত্রা শুরু হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের। ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় সম্প্রতি সবগুলো বিভাগ নতুন 10 তলা ভবনে স্থানান্তর করা হয়েছে। পুরাতন ভবনটির এই স্টোর রুমটিকে ঘিরে আতঙ্কের শেষ নেই। কথিত আছে রুমটি প্রায় 43 বছর ধরে তালাবদ্ধ। সুনির্দিষ্ট তথ্য না থাকলেও ধারণা করা হচ্ছে এখানে মজুদ আছে অ্যাসিড, অ্যালকেলি ও রিএজেন্ট সহ বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ। এগুলো ফার্মাকোলজি বিভাগের ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য কলেজের জন্মলগ্নে কেনা হয়েছিল। একটা পুরনো আমাদের মোটামুটি অ্যাবান্ডেন্ট একটা বিল্ডিং এর মধ্যে কিছু কেমিক্যালস আছে, যে ওই ভাঙা পুরনো বিল্ডিংটার মধ্যে এই বিষয়টা উঠে এসছে যে এখানে কিছু কেমিক্যালস আছে। এসব রাসায়নিক পদার্থ বিপজ্জনক বললেও অপসারণের বিষয়ে কোনো উদ্যোগের কথা জানাতে পারেননি পরিচালক। এটা কেমিক্যালস জানেননি, বাংলাদেশে তো এরকম অনেক ঘটনা আছে, নিমতলির ঘটনা আমরা সবাই জানি, কেমিক্যালস থেকে বাস্টে কত মানুষ মারা গেল, এরকম অনেক কিছু হতে পারে। এটা আনপ্রেডিক্টেবল, এটা প্রেডিক্ট করা সম্ভব না যে কত বড় ডেঞ্জারাস কিছু হতে পারে। আর দীর্ঘদিনেও এসব দাহ্য পদার্থের বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবিদরা। হাসপাতাল মানে হচ্ছে বিশাল মানুষের একটা সমাগম স্থল, এটিকে অনিরাপদ রাখার কোনো সুযোগ নেই। এটি যখনই নজরে এসেছে কর্তৃপক্ষ দ্রুততার সাথে এটি ব্যবস্থা নিতে হবে। হাসপাতাল এলাকায় জননিরাপত্তার প্রশ্নে দ্রুতই এসব রাসায়নিকের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কলেজ কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দখল দূষণে অস্তিত্ব হারাতে বসেছে যশোরের ভৈরব নদ। বিভিন্ন কারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্যের কারণে পাল্টে গেছে নদের আসল রূপ। ক্রমাগত দখল হচ্ছে নদের দুই পাড়ও। তবে এ নদ রক্ষায় কার্যকর কোনো ভূমিকা নেই কর্তৃপক্ষের। রিপন হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সড়ক, রেল ও নৌপথে যোগাযোগ ব্যবস্থা ভালো হয় 90-এর দশকের শুরুতে নোয়াপাড়ায় প্রসার ঘটে সার, খাদ্যশস্য ও সিমেন্ট ব্যবসার। ভৈরব নদকে ঘিরে দুই তীরে গড়ে উঠেছে ছোট বড় শতাধিক সার কারখানা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এসব কারখানার রাসায়নিক বর্জ্য সরাসরি পড়ছে নদে। দখলদারদের দৌরাত্ম্য ও রাসায়নিক বজ্রে একসময়কার প্রমত্তা ভৈরব এখন মরতে বসেছে। কমছে জলজ প্রাণীর সংখ্যা। বসত বাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা, যত ছোট বড় প্রতিষ্ঠান আছে সকলে নদীটিকে ড্রেন হিসেবে ব্যবহার করছে। কলকারখানাগুলোতে বর্জ্য প্রতিশোধক গার নির্মাণ করা দরকার আছে, সেগুলো না করে এই বর্জ্যগুলো নদীতে ফেলা হয়। বর্জ্য আসার জন্য নদী আরো বেশি ভরাট হচ্ছে আর আমার মনে হয় যে প্রশাসনের লোকের এইদিকে একটু খেয়াল করা উচিত। বর্জ্যগুলো যাতে সুন্দরভাবে নিষ্কাশনের মাধ্যমে তারা অন্যত্র এই বর্জ্য ফেলে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে শিল্পাঞ্চলের অন্যান্য নদ নদীর মতোই প্রাণ হারাবে ভৈরব। আর দেরি নয়, অতি দ্রুত সমস্ত নদীর দূষণ দখল বন্ধ হোক এবং স্বচ্ছতা ফিরে আসুক। বরাবরের মতোই নদ রক্ষায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। পরিবেশ অধিদপ্তর কর্তৃক বা পরিবেশ অনুমোদিত যে মাত্রা, সেই মানমাত্রার মধ্যে নিয়ে এসে পরিবেশগত ছাড়পত্র গ্রহণপূর্বক তাদের কার্যক্রম চালানোর জন্য আমরা প্রক্রিয়া অব্যাহত রেখেছি। শুধু আশ্বাস নয়, প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পঞ্চগড়ে তালমা নদী ভরাট করে চলছে দখলের মহোৎসব। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নির্বিকার থাকায় এ নদীর মাঝখানে স্থাপনা গড়ে তুলছে সৌদি বাংলা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকো ফ্রেন্ড লিমিটেড নামে এক প্রতিষ্ঠান। আবার নদী ভরাট করে হিমালয় বিনোদন পার্ক করেছে স্থানীয় এক প্রভাবশালী। এভাবে নদী ভরাট করার ফলে পানি শূন্য হয়ে পড়েছে তালমা। এ অবস্থায় এ অঞ্চলের কৃষিতে বিরূপ প্রভাব পড়েছে। সরকার হায়দারের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এক সময়ের খরস্রোতা নদী ছিল পঞ্চগড়ের তালমা নদী। নদী ভরাট করে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলায় অস্তিত্ব হারাতে বসেছে এ নদী। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নির্বিকার থাকায় বালি ফেলে নদী দখল করছে সৌদি বাংলা এনভায়রনমেন্ট অ্যান্ড ইকো ফ্রেন্ড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। এর আগে নদী ভরাট করে হিমালয় বিনোদন পার্ক নামের একটি ব্যক্তি মালিকানাধীন পার্ক গড়ে তুলেছে স্থানীয় এক প্রভাবশালী। নদীটা এখন ওরা সৌদি কোম্পানি একটা ভরাট করে ওরা বাদ দিছে। আমরা গরিব মাসি, আমরা কোনটা যাবো?
এই মাথা থেকে এই মাথার নদী দখল করছে, বান্দিছে নদী। সরকারের কাছে আবেদন যেন তারা এইভাবে না বাদ দেয়, আমাদের বাবনপাড়া গ্রামের বাড়িঘর যেন না ভাঙে। এভাবে নদী ভরাট করার ফলে পানি শূন্য হয়ে পড়েছে তালমা। এই অবস্থায় এই অঞ্চলে কৃষির উপর বিরূপ প্রভাব পড়ছে। এ নদী রক্ষার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। বাঁধ নির্মাণ করে সেখানে এক প্রভাবশালী মহল যে কাজ করছে, যেটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। প্রশাসন এটা সঠিকভাবে তদারকি করে এই অবৈধ কাজগুলি যদি বন্ধ না করে, তাহলে আমরা পরবর্তীতে জেলা বাপা আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। নদী দখলের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাকেও আমরা অনুরোধ করি তাদের সার্ভেয়ার এবং এসিল্যান্ডের সার্ভেয়ার যৌথভাবে তদন্ত করে একটু প্রতিবেদন দেওয়ার জন্য। তালমা নদী রক্ষায় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সকালের সংবাদের সময় হলো আরও একটি বিরতির। আরও সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে বিরতির পর আবারও স্বাগত। দেখছি নিউজ 24 সকালের সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ফরিদপুরে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবছর বাজার দর ভালো থাকায় লাভের স্বপ্ন দেখছেন তারা। তবে ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ সহ সহজ শর্তে ঋণের দাবি তাদের। পেঁয়াজের উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। খায়রুজ্জামান সোহাগের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের হালি, দানা ও মুড়িকাটা পেঁয়াজের বেশ চাহিদা রয়েছে। এখানকার উৎপাদিত পেঁয়াজ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। বর্তমানে মুড়িকাটা পেঁয়াজ রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন নগরকান্দা, সালথা, ভাঙ্গা ও সদর উপজেলার কৃষকরা। বাজার দর ভালো থাকায় লাভের আশায় তারা। বর্তমানে আমাদের পেঁয়াজ লাগাইতে যায় খরচ হয়েছে 40 থেকে 45 হাজার টাকা। বর্তমান যে বাজার আছে তাতে আমরা 60,000 টাকা বিক্রি করতে পারবো। এভাবে বাজার থাকলে আমরা লাভবান হতে পারবো। এই বছর যে পেঁয়াজের দামটা আছে, এইভাবে স্বাভাবিক দাম যদি আমরা পাই তাহলে আমরা কিছু টাকা লাভবান হতে পারবো। কৃষকরা জানান, ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হলে লোকসান গুনতে হবে তাদের। আমদানি বন্ধ সহ সহজ শর্তে ঋণের দাবি জানিয়েছেন তারা। ভারতের পেঁয়াজ আমদানি করে দেয়, আমরা কৃষকরা, বাংলাদেশের কৃষক মরে যাইতেছে। কৃষকদের জন্য 3 থেকে 4% সুদ নিলে কৃষকরা অনেক লাভবান হবে। পেঁয়াজের উৎপাদন বৃদ্ধিতে মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। গত বছরে আমাদের যে অর্জন ছিল, এই বছরে আমাদের প্রচেষ্টা তার চেয়ে বেশি মুড়িকাটা পেঁয়াজের আবাদ করব। এই মুড়িকাটা পেঁয়াজটা বাজারে আসলেই বাজারে পেঁয়াজের দাম কমবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে ফরিদপুর জেলায় প্রায় 5,000 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 63,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদে আরও একটি বিরতি, ফিরছি শিগগিরই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠের লড়াই শুরু করতে না পারলেও ওয়ানডে ফরম্যাটে অলরাউন্ড র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে নিলেন সাকিব আল হাসান। পাকিস্তান জিম্বাবুয়ে সিরিজের পর নয়া র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি, যেখানে সবার ওপরে দেশের পোস্টার বয়। বিস্তারিত প্রতিবেদনে। এক বছর ক্রিকেট থেকে ছিলেন বড্ড দূরে। জুয়ারির প্রস্তাব আড়াল করে দিতে হয়েছে চরম খেসারত। আইসিসির নিষেধাজ্ঞায় নায়ক থেকে বনেছেন খলনায়ক। অন্ধকারের দিনগুলো কাটিয়ে ফেরেন সাকিব আল হাসান। যখন ফিরলেন, ফেরাটা রাজার মতো করেই দখলে নিলেন হারানো আসন। আইসিসির ওয়ানডে অলরাউন্ড র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে সাকিব আল হাসান। নিয়ম অনুযায়ী প্রতিটি ওয়ানডে না খেলার জন্য কাটা পড়ে রেটিং পয়েন্টের 0.5%। সাকিবের নিষেধাজ্ঞার পর বাংলাদেশ দল খেলতে পেরেছে মাত্র 3 ওয়ানডে। তাই হিসেব অনুযায়ী সাকিবের বর্তমান পয়েন্ট 373, যে কারণে 50 ওভারি ফরম্যাটে অলরাউন্ড র্যাঙ্কিংয়ে সবার উপরে আবারও সাকিব আল হাসান। এদিকে টেস্টে সাকিবের পয়েন্ট ছিল 397। প্রতি ম্যাচ মিসে কাটা পড়ে সর্বমোট রেটিং পয়েন্টের 1%, অর্থাৎ 4 টেস্ট না খেলতে পারায় হারাবেন 16 পয়েন্ট। আইসিসির পরবর্তী টেস্ট র্যাঙ্কিংয়ে পয়েন্ট দাঁড়াবে 381। এতে সাদা পোশাকের ফরম্যাটে 4 নম্বরে ফিরবেন সাকিব আল হাসান।
সাধারণত প্রতি টেস্ট কিংবা ওয়ানডে বা টি-20 সিরিজ শেষ হওয়ার 12 ঘন্টার ভেতর র্যাঙ্কিং আপডেট করে আইসিসি। আরিফুল ইসলাম, নিউজ 24। দর্শক দেখছিলেন আরিফুল ইসলামের প্রতিবেদনটি। এদিকে দেশের ক্রিকেটে আবারও নিজের আগের জায়গায় ফিরতে চান সাকিব আল হাসান। সুযোগ পেলে ভক্তদের সমর্থনের প্রতিদান দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চান দেশ সেরা এই অলরাউন্ডার। নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন সাকিব। এখন আমার টার্গেটটা থাকবে আমি যেখান থেকে শেষ করেছিলাম আগে ওই জায়গাটা পৌঁছানো, এবং এর থেকেও যেন আরো বেশি ভালো কিছু করতে পারি সেই ধারণা আমার ভেতর থাকবে, এবং আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের যে দোয়া আমি সেটার প্রতিদান দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর 2023-এর ওয়ার্ল্ড কাপ যেহেতু ইন্ডিয়াতে, অবশ্যই আমাদের টিমের একটা প্ল্যান থাকবে, সবাই যার যার মতো ইন্ডিভিজুয়াল প্ল্যানও করবে। যেহেতু করোনার জন্য আসলে একটা বছর খেলাই হয়নি, সো আসলে কেউই ওইভাবে প্ল্যান করতে পারেনি। যদি আমাদের ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা হয় এবং আমি যদি ওই টিমে থাকি, তাহলে অবশ্যই চেষ্টা থাকবে যেন মানুষের যে এই ভালোবাসা কিংবা এই সাপোর্টটা, তাদের এই রিটার্নটা আমি দিতে। কলকাতার মোহামেডানে খেলতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। 7 জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা আই লিগের 2021-22 মৌসুম। 7 বছর পর আই লিগে খেলছে কলকাতা মোহামেডান। এই মৌসুমে ভালো করলে পরের মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগে অংশ নেয়ার সুযোগ পেতে পারে তারা। তাই শক্তি বাড়ানোর লক্ষ্যে জামালকে দলে টেনেছে কলকাতার দলটি। জানুয়ারিতে শুরু হয়ে আই লিগের আসর চলতে পারে মার্চ পর্যন্ত। জামালকে মোহামেডান চায় আই লিগের শেষ ম্যাচ পর্যন্ত। বিনোদনের খবর দিয়ে শেষ করছি এখনকার আয়োজন। চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে সরকার 1976-77 অর্থ বছরে অনুদান প্রথা চালু করে। দীর্ঘ 40 বছরেরও বেশি সময় ধরা চলা এই অনুদানের আরেক নাম এখন অনুযোগ। অর্থপ্রাপ্তির পর সিনেমার কাজ শেষ না করা, নীতিমালা ভঙ্গ করে তদবিরের সিনেমা অনুদান পাওয়া, সিনেমা হলে মুক্তি না দিয়ে চ্যানেলের কাছে বিক্রি করা সহ এমন অনেক অভিযোগ এখন অনুদানের সিনেমা নিয়ে। সংশ্লিষ্টরা বলছেন নজরদারির অভাবেই এমন অনিয়ম এখন নিয়মে রূপ নিয়েছে। চলচ্চিত্র, সরকারি অনুদান এবং অনিয়মের অভিযোগ নিয়ে ফাতেমা কাউসারের 4 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। বাংলাদেশের আবহমান সংস্কৃতিকে সমুন্নত রাখতে জীবনমুখী, রুচিশীল ও শিল্পমান সমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অনুদান দিয়ে আসছে সরকার। বেশ কয়েক বছর ধরে সরকারি অনুদানের দুয়ার খুলেছে বাণিজ্যিক ঘরানা সিনেমার জন্য। বেড়েছে অনুদানের অর্থের পরিমাণ, বেড়েছে সিনেমার সংখ্যাও। তবে টাকা কিংবা সিনেমার সংখ্যা বাড়লেও কমেনি সমালোচনা আর বিতর্ক। সংশ্লিষ্টরা বলছেন, কতটি সিনেমাকে কত টাকা করে অনুদান দিতে পারলো তা যতটা গুরুত্ব পায় বছর শেষে অনুদানপ্রাপ্ত কোন কোন সিনেমা দেখলো আলোর মুখ, তা নিয়ে যেন কারো কোনো মাথা ব্যথা নেই। তদবিরের ছবি এমনই হবে, পড়ে থাকে, করে না, টাকাটা বাইরে খরচ করতে থাকে। বাংলার রুম থেকে একজন, অমুক জায়গা থেকে একজন, ওই সাংবাদিক অ্যাসোসিয়েশন থেকে একজন, ওরা চলচ্চিত্র বোঝে নাকি? দেখলে বলতে পারবে এটা ভালো, এটা মন্দ, কিন্তু চলচ্চিত্র সিলেক্ট করে বানাতে দেওয়ার জন্য তো চলচ্চিত্রের লোকদেরকে লাগবে, ওটা নেয় না কোনো দিন। প্রতি বছরে অনুদানের সিনেমার তালিকা প্রকাশের পর উঠে সমালোচনার ঝড়। বাস্তবে যে 50 লাখ পেয়েছে সরকার থেকে, সেখান থেকে 20 লাখ কিভাবে বাঁচানো যায়, সেখান থেকে 20 লাখ কিভাবে সেভ করা যায়, সেটাই চিন্তা করে। যে অনুদানের নীতিমালা সেটা কতটুকু মেনটেন করা হয়, এমনও কথা আছে যে যিনি জমাই দেননি তিনিও ছবি পেয়ে যান। এগুলো দেখে আমাদের লজ্জা লাগে। যেমন বিগত দিন অনেক সময় এমন দেখা গেছে যে কম টাকা দিছে অনুদানে সরকার করে, সেই টাকা থেকেও অনেক টাকা মানে অন্যত্র সরিয়ে ফেলে খুব কম টাকায় দিয়ে গোজামিল দিয়ে একটা সিনেমা বানানো হয়েছে, যেটি খুবই দুঃখজনক। শুরু অর্থাৎ 1976 থেকে এ পর্যন্ত 141টি সিনেমাকে অনুদান দিলেও আলোর মুখ দেখেনি প্রায় অর্ধশতাধিক ছবি। শুরুর দিকে অনুদানের পরিমাণ 1 লাখের ঘরে থাকলেও বর্তমানে তা 70 লাখ ছাড়িয়েছে। আমি জনগণের ট্যাক্সের টাকা নেব, আমি ছবি বানাবো না, এদের কঠিন শাস্তি হবে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।
দর্শক, এই ছিল নিউজ 24 সকালের সংবাদের আয়োজন। ধন্যবাদ পুরো সময়ের সাথে থাকার জন্য।